আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। আপনাদের সঙ্গে আছেন মাহবুবা জানি ডানা। রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত সম্পন্ন করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করার আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বলেন, অসুস্থতার কারণে যুক্তরাজ্যে থাকলেও জনগণের পাশে আছেন তিনি। দেশ সংকটময় সময় অতিক্রম করছে উল্লেখ করে বিএনপি চেয়ারপারসন বলেন, ছাত্র জনতার সমন্বিত আন্দোলনের ফলে ফ্যাসিস্ট শাসক বিদায় নিয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা রাষ্ট্র মেরামতের ন্যূনতম সংস্কার দ্রুত শেষ করে গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাবার জন্য সকলের কাছে গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করা। জাতীয় সংসদ ভবনের এলডি হলে দলটির বর্ধিত সভায় লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। এখনো ফ্যাসিস্টদের দোসররা এবং বাংলাদেশের শত্রুরা গণ অভ্যুত্থানের মাধ্যমে প্রাপ্ত অর্জনকে নস্যাৎ করার জন্য গভীর চক্রান্তে লিপ্ত রয়েছে। ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে জনগণকে সঙ্গে নিয়ে এবং চক্রান্তকে ব্যর্থ করে দিতে হবে। আসুন জনগণকে সম্পৃক্ত করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে পূর্বের ন্যায় আন্দোলন, সংগ্রাম ও রাষ্ট্র পরিচালনায় নেতৃত্ব প্রদানে আরও ঐক্যবদ্ধ এবং সুসংহতভাবে গড়ে তুলি। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকারের ভোট থেকে অন্তর্বর্তী সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপির বর্ধিত সভায় এ আহ্বান জানান তিনি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি অন্তর্বর্তী সরকারের নিয়ন্ত্রণে আসেনি মন্তব্য করে তারেক বলেন, স্থানীয় সরকার নির্বাচন আগে হলে দেশের পরিস্থিতি আরও ঘোলাটে হবে। জাহিদ রহমানকে সঙ্গে নিয়ে মাইদুর রহমান রুবেলের রিপোর্ট। লম্বা বিরতির পর জাতীয় সংসদ ভবনের এলডি হল প্রাঙ্গণে বিএনপির বর্ধিত সভা, আর তাই উৎসবমুখর পরিবেশে সারা দেশ থেকে অংশ নেয় দলটির দায়িত্বশীল নেতারা। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে উদ্বোধনী বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, সংস্কার ও স্থানীয় সরকারের ধোঁয়া তুলে ধূম্রজাল তৈরির চেষ্টা চলছে। আইন শৃঙ্খলা পরিস্থিতির নিয়ন্ত্রণে কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছে না, সেখানে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের নামে কেন দেশের পরিস্থিতি আরও ঘোলাটে করতে চাইছে, এটি জনগণের কাছে বোধগম্য নয়। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান, সারা দেশে গণহত্যাকারীদের দোসর মাফিয়া চক্রকে পুনর্বাসনের, স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসুন। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হলে দেশে স্বৈরাচারের দোসররা পুনর্বাসিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থানীয় নির্বাচন অনুষ্ঠিত হলে সেটি হবে সারা দেশে পলাতক স্বৈরাচারের দোসরদের পুনর্বাসনের একটি প্রক্রিয়া, যা সরাসরি গণ অভ্যুত্থান আকাঙ্ক্ষা বিরোধী। গণহত্যাকারী, টাকা পাচারকারী, দুর্নীতিবাজ মাফিয়া চক্রকে পুনর্বাসন প্রক্রিয়া এই ফাঁদে বিএনপি পা দেবে না, বিএনপি পা দিতে পারে না। আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জনরায়ের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধীদের বিচারের মুখোমুখি করা হবে বলেও প্রতিশ্রুতি দেন তারেক রহমান। বিএনপি জনগণের কাছে প্রতিশ্রুতিবদ্ধ, আগামী জাতীয় নির্বাচনে বিএনপি জনরায় রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে গণহত্যাকারী, মানবতা বিরোধী অপরাধীদের বিচারের মুখোমুখি করবে। সারা দেশে গণহত্যাকারীদের দোসর মাফিয়া চক্রকে পুনর্বাসনে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের পরিকল্পনা থেকে সরে আসতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান তারেক রহমান। অবিলম্বে আগামী নির্বাচনের রোডম্যাপ ঘোষণারও দাবি জানান তিনি। কর্ম পরিকল্পনার রোডম্যাপ ঘোষণা করুন। অর্ধযুগেরও বেশি সময় পর বিএনপির এই বর্ধিত সভা থেকে কেন্দ্র যে বার্তা দিল তা বাস্তবায়ন করে আগামী জাতীয় নির্বাচনে একটি বৈষম্যহীন বাংলাদেশ গঠন এবং সেখানে ৩১ দফা বাস্তবায়ন করে মানুষকে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয় বিএনপি নেতাদের। মাইদুর রহমান রুবেল, আরটিভি, ঢাকা। দর্শক, বিএনপির বর্ধিত সভায় আছেন সহকর্মী খান আলামিন, সরাসরি চলে যাচ্ছি সেখানে। আলামিন, সভার আনুষ্ঠানিকতায় আর কি কি রয়েছে জানাবেন, আর এর সাথে জানতে চাইবো যে তৃণমূলের নেতাকর্মীরা আসলে আজকের সভা নিয়ে কি বলছেন। মাহবুবা, বর্ধিত সভার এখন মধ্যাহ্নভোজের
বিরতি চলছে। আমরা এই জন্য দেখছি যে সভাস্থল যেটি মঞ্চ রয়েছে সেখানে আসলে নেতাকর্মী নেই, এখন সবাই খাবার নিয়ে ব্যস্ত রয়েছেন। তো এর আগে আমরা দেখেছি বিভিন্ন জেলা উপজেলা পৌরসভা থেকে যে আগত নেতৃবৃন্দ রয়েছেন তারা বক্তব্য রেখেছেন। দ্বিতীয় যে পর্যায়টি রয়েছে সেই দ্বিতীয় পর্যায়ে অর্থাৎ তারেক রহমান এবং বেগম খালেদা জিয়ার বক্তব্যের পরে একটি উন্মুক্ত সেশন ছিল, যেখানে জেলার সভাপতি সাধারণ সম্পাদক কিংবা মহানগরের সভাপতি সাধারণ সম্পাদক কিংবা উপজেলা পৌরসভার সভাপতি সাধারণ সম্পাদক তারা বক্তব্য রেখেছেন। তাদের বক্তব্যগুলো শুনছিলাম যে এই কথাগুলো বারবার উঠে আসছে যে যেই নৈরাজ্য যারা সৃষ্টি করছে দলের মধ্য থেকে তাদের বিরুদ্ধে যেন কঠোর ব্যবস্থা নেওয়া হয় সেই কথাগুলো তৃণমূলের নেতারা বলছিলেন। পাশাপাশি দলীয় শৃঙ্খলা বজায় রাখার জন্য যা যা করণীয় কেন্দ্র যাতে সেই বিষয়গুলো বেশি গুরুত্ব দেয় সেই বিষয়গুলো তারা আলোচনা করেছেন। আমরা অনেকের সাথে কথা বলেছি, কেন্দ্রীয় পর্যায়ের পাশাপাশি জেলা কিংবা মহানগর পর্যায়ের অনেক নেতার সাথে কথা বলেছি। তারা যেই কথাটি বলছেন যে আজকের এই বর্ধিত সভা এর মাধ্যমে জাতীয় নির্বাচনে বিএনপির আনুষ্ঠানিকভাবে এক ধরনের পথচলা শুরু হয়েছে। এই যে পথচলা সেই পথচলাটি আজকে এখান থেকে সারা বাংলাদেশের তৃণমূলের নেতাকর্মীরা যার যার জেলায় যার যার ইউনিটে গিয়ে ছড়িয়ে দেবেন সেই প্রত্যাশা জায়গাগুলো তারা বলেছেন। এবং তারা যেই দাবিগুলো জানাচ্ছেন যে অতি দ্রুত যেন একটি সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা হয় সেই দাবিটি তারা বর্তমান যে অন্তর্বর্তী সরকার রয়েছে তাদের কাছে জানিয়েছেন। পাশাপাশি একটি বিতর্ক সবসময় চলছে যে স্থানীয় নির্বাচন আগে নাকি জাতীয় নির্বাচন আগে। আমরা অনেক তৃণমূল নেতার সাথে কথা বলেছি বিএনপির, তারা সবাই বলছেন যে স্থানীয় নির্বাচনে আগে জাতীয় নির্বাচন দিতে হবে তারপর স্থানীয় নির্বাচন দিতে হবে এবং এর পক্ষে তারা কিছু যুক্তি দাঁড় করাচ্ছেন এবং যেমনটি বলছেন যে যদি আগে স্থানীয় নির্বাচন দেওয়া হয় তাহলে স্বৈরাচারের দোসররা আবারও সংগঠিত হয়ে দেশের মধ্যে এক ধরনের অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে পারে, যার ফলে তারা বলছে যে স্থানীয় সরকার নির্বাচনে আগে প্রয়োজন জাতীয় নির্বাচন। তো আমরা যতটুকু জানি যে যেই প্রোগ্রামটি আজকে শুরু হয়েছে সেটির মধ্যাহ্নভোজ চলছে এবং তারপরে যে সেশনটি শুরু হবে সেটি হচ্ছে ক্লোজ ডোর সেশন, অর্থাৎ সেখানে আমাদের গণমাধ্যম কর্মীদের অবাধ বিচরণ থাকবে না। সেখানে হয়তো আরও গুরুত্বপূর্ণ কোনো দিক নির্দেশনা দলের হাইকমান্ডের পক্ষ থেকে তৃণমূল পর্যায়ের যে নেতৃবৃন্দ রয়েছেন তাদেরকে দেয়া হবে। আমরা পরবর্তীতে হয়তো তৃণমূল নেতাদের সাথে কথা বলে জানতে পারবো যে দলের হাইকমান্ডের পক্ষ থেকে কী কী গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। মাহবুবা, আমার কাছে এই হচ্ছে সবশেষ তথ্য বিএনপির বর্ধিত সভা থেকে। ধন্যবাদ আপনাকে। দেশের প্রয়োজনে সেনাবাহিনীর সকল সদস্যদের সর্বোচ্চ দায়িত্ব পালনে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সকালে রাজশাহী সেনানিবাসের প্যারেড গ্রাউন্ডে বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টারে ৭ম কর্নেল অব দি রেজিমেন্টের অভিষেক অনুষ্ঠানে এই আহ্বান জানান তিনি। এ সময় সেনাপ্রধান জানান, ইনফ্যান্ট্রি রেজিমেন্ট ১৯৭১-এর পর থেকেই দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। আগামীতে এই রেজিমেন্টকে আরও আধুনিক ও সক্ষম করে গড়ে তোলা হবে। এ সময় সেনা সদর, বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের ঊর্ধ্বতন কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। আমি আশা করব বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টের প্রতিটি সদস্য তাদের উপর অর্পিত দায়িত্ব সর্বোচ্চ শৃঙ্খলা এবং পেশাদারিত্বের সাথে পালন করবে। এই রেজিমেন্টের প্রতিটি সদস্য দেশের যে কোনো প্রয়োজনে স্বতঃস্ফূর্তভাবে দায়িত্ব পালন করবে এবং প্রয়োজনে নিজেদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত থাকবে। ২০০২ সালে সাতক্ষীরায় তৎকালীন বিরোধী দলীয় নেতা শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলায় বিএনপির সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিবকে খালাস দিয়েছে হাইকোর্ট। সকালে বিচারপতি মোহাম্মদ আলীর নেতৃত্বে ২ সদস্যের হাইকোর্ট বেঞ্চ এই রায় দেন। এর আগে এই মামলায় ২০২১ সালে বিএনপির এই নেতাকে ১০ বছরের সাজাসহ ৫০ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। তার আইনজীবী বলেন, মামলা থেকে তাকে খালাস দেয়ায় তিনি ন্যায় বিচার পেয়েছেন। বাকি আসামিরাও ন্যায় বিচার পাবেন বলে জানান তিনি। হাবিবুল ইসলাম হাবিবকে এই মিথ্যা মামলায় তিনি ঘটনাস্থলেই ছিলেন না, তাকে এই মামলায় কনভিক্ট করে এবং আমাদের অনেক সেই সাতক্ষীরা আদালতে প্র্যাকটিসরত সেখানকার সিনিয়র কয়েকজন আইনজীবীকে ওই মামলার মধ্যে সম্পৃক্ত করে শুধুমাত্র তারা বিএনপি করে বলে। সত্যি আমি অনেকটা আবেগতাড়িত হয়ে গেছি। আজকে ন্যায় বিচার পেলাম। ৫০ জন আসামির মধ্যে ৪ জন আসামি অলরেডি মারা গিয়েছেন। এনারা জেলখানাতে ছিলেন, এনাদের কোনো রকম ট্রিটমেন্ট করানো হয়নি।
বেক্সিমকো পার্কের 14টি ফ্যাক্টরির শ্রমিকদের পাওনা 525 কোটি টাকা মার্চের 9 তারিখ থেকে দেয়া শুরু হবে। এর মধ্যে 31,669 জন শ্রমিক ও 965 কর্মকর্তা তাদের পাওনা পাবেন। বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানগুলোর পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে হওয়া এই সিদ্ধান্তের কথা জানালেন শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর এম সাখাওয়াত হোসেন। 31,669 জন শ্রমিক এবং 1,565 জন কর্মকর্তার পাওনা বাবদ, আবার বলছি, মোট 525 কোটি 46 লক্ষ। অর্থ বিভাগের ব্যয় খাত হতে 325 কোটি ও 46 লক্ষ টাকা ওনারা দিচ্ছেন। শ্রম মন্ত্রণালয় থেকে লোন হিসাবে আমরা দিচ্ছি 200 কোটি, এবং যেটা বাংলাদেশ ব্যাংকের গভর্নর সাহেব বলেছেন, দ্য মোমেন্ট ইট মানি ইজ ড্রন, ওই সময় টাকাটা উনি রিপ্লেস করে দেবেন। দুয়ারে কড়া নাড়ছে পবিত্র রমজান। প্রতি বছর এ সময় ছোলা, ডাল, চিনি, ভোজ্য তেল, মুড়ি ও খেজুরের মতো পণ্যগুলোর চাহিদা হু হু করে বেড়ে যায়। চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে দাম। তবে এ বছর রমজান ঘিরে ভোগ্যপণ্যের দাম অনেকটা স্থিতিশীল, যদিও প্রায় 1 মাস ধরে চলা সয়াবিন তেলের সংকট এখনো কাটেনি। শরবতের চাহিদা বাড়বে, এজন্য বেড়েছে লেবুর দাম। সাকিবুর রহমানের রিপোর্টে বিস্তারিত। রমজান সামনে রেখে পণ্যের পসরা সেজে বসেছে দোকানিরা। বাজারে প্রয়োজনীয় কেনাকাটায় ব্যস্ত সময় পার করছে নগরবাসী। সয়াবিন তেল ছাড়া রমজানের অন্য সব পণ্যের দাম স্থিতিশীল। ছোলা 105 থেকে 110, খেসারি মসুর ডালও বিক্রি হচ্ছে নাগালের মধ্যে। চিনির দর 115 থেকে 120 টাকা কেজি। যে ছোলা বুট ছিল 1 মাস আগে 130 টাকা, এখন 100 টাকা, 105 টাকা ভালো মানের ছোলা। যে খেসারি ডাল ছিল 150 টাকা কেজি, এখন 100 টাকা, 110 টাকা। যে মটর ডাল ছিল 90, এখন 70 টাকা। যে চিনি ছিল 145 টাকা প্যাকেট, এখন 120 টাকা। প্রতি বছর রোজার আগে সব পণ্যের দাম বাড়লেও এবার বাজার স্থিতিশীল থাকায় খুশি ক্রেতারা। বলছেন পুরো রমজান জুড়েই যেন স্থিতিশীলতা বজায় থাকে। এই কালচারটা অবশ্যই হওয়া উচিত। এখন যে সরকার আছে এটার ব্যাপারে একটু নজরদারি দেওয়া উচিত। সাধারণ মানুষের যে চাহিদা সে পর্যায়ে যেন দামটা থাকে, আমাদের চাহিদা এটাই। রোজায় খেজুরের চাহিদার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ে দাম। তবে এবার আমদানি কর বন্ধ হওয়ায় কমেছে দাম। প্রতি বছর রমজান আসলে খেজুরের দাম বেড়ে যায়, কিন্তু এবছর খেজুরের দাম রমজান আসার আগে কমে গেছে। যেটা কম এটা কমে, আর যেটা বেশি ওটার দাম ছাড়তেছে না। ব্যাট না থাকাতে ওর দাম কাস্টমারের ভালো, হাতে নাগালে পাইতেছে, কিনতে সুবিধা হইতেছে। রোজাদারের তৃষ্ণা মেটাতে অন্যতম শরবত, ইসুপগুলের ভুসি, ট্যাং, রুহু আফজা সহ সব পণ্যের দাম কমেছে। সরবরাহ কম থাকায় সেঞ্চুরি পার করেছে লেবুর হালি। এই লেবু আনছি 25 টাকা ফিস, বেচতেছি 120 টাকা হালি, 30 টাকা ফিস বেচতে আছি। রমজানের আবহে মানুষ সংযত হয়ে পাপ শোধন করবে, আর অসাধু ব্যবসায়ীরা অতি মুনাফার লোভ সংযত করে বাজারে স্বস্তি দিবে, এমন প্রত্যাশা ভোক্তাদের। সাকিবুর রহমান, RTV, ঢাকা। নগরবাসীর নিরাপত্তা নিশ্চিতে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকায় রাতভর যৌথবাহিনীর টহল ও চেকপোস্ট বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার রেজাউল করিম মল্লিক। গেল রাতে প্রেস ব্রিফিংয়ে কথা জানিয়ে তিনি বলেন, সন্ত্রাসী যেই হোক, যতই শক্তিশালী হোক, রক্ষা পাবে না। এর আগে তিনি রাজধানীর বিভিন্ন চেকপোস্ট পরিদর্শন করেন। পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, র্যাব ও বিজিবি সদস্যরা সম্মিলিতভাবে রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে চেকপোস্ট পরিচালনা করছে। মৌলভীবাজারে সংযোগ সড়ক না থাকায় নির্মাণের 4 বছরেও চালু হয়নি 32 কোটি টাকার সেতু। এছাড়া অবৈধভাবে বালু উত্তোলনের কারণে ব্রিজের পিলারের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। এতে যাতায়াত নিয়ে ভোগান্তিতে স্থানীয় বাসিন্দারা। মৌলভীবাজার থেকে চৌধুরী ভাস্কর হোমের প্রতিবেদন, জানাচ্ছেন সাইয়েদ মাহমুদ। 4 বছর আগে মৌলভীবাজারের কুলাউড়ায় মনু নদীর উপর সেতু নির্মাণ করা হয়, কিন্তু সংযোগ সড়কের কাজ শেষ না হওয়ায় এখনও চালু করা যায়নি সেতুটি। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, সেতু সংলগ্ন নদী থেকে বালু উত্তোলন করছে একটি প্রভাবশালী মহল। এতে সেতুর পিলারের নিচ থেকে মাটি সরে যাচ্ছে। তাই দ্রুত সংযোগ সড়কের কাজ শেষে সেতুটি চালুর দাবি তাদের। অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছে, যেটা টোটালি আইন বিরোধী। এই বালু উত্তোলনের পরে ব্রিজ হুমকির মুখে পড়ছে। আমাদের ব্রিজ কাজ নির্মাণ শেষ হয়ে গেছে, কিন্তু এই পর্যন্ত আমাদের যোগাযোগ ব্যবস্থাটা এখনো অবহেলিত রয়ে গেছে। বালি উত্তোলন বন্ধ করে এই ব্রিজের সার্বিক উন্নয়ন সহ সংযোগ রাস্তা
চালু করার জন্য। মৌলভীবাজার সড়ক ও জনপদ বিভাগ জানায়, ভূমি অধিগ্রহণ জটিলতায় সড়কের নির্মাণ কাজ বন্ধ থাকলেও এখন আবার কাজ শুরু হয়েছে। 2026 সালের মধ্যে শেষ হবে রাস্তার কাজ। বর্তমানে ভূমি অধিগ্রহণ শেষ হয়েছে এবং ঠিকাদার অ্যাকর্ডিংলি কাজ শুরু করছে। আমাদের প্রকল্পের মেয়াদ 2026 পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে। অবৈধভাবে কেউ বালু উত্তোলন করলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের এই কর্মকর্তার। যেখানে কোনো গুরুত্বপূর্ণ স্থাপনা বা জনস্বার্থ রয়েছে সেখানে বালু ওঠানো হলে সেটা জেলা প্রশাসনের নেতৃত্বে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছি। সৈয়দ মাহমুদ, RTV। আফগানিস্তানে ভারী বর্ষণ ও আকস্মিক বন্যায় নিহত বেড়ে 39 জনে পৌঁছেছে। দেশটির ফারা, হেলমন্দ ও কান্দাহার প্রদেশে ভয়াবহ এ দুর্যোগ দেখা গেছে। পশ্চিমাঞ্চলীয় ফারা প্রদেশেই বন্যায় ভেসে গেছে 21 জন। হেলমন্দ প্রদেশে এক শিশু সহ 6 জন ও কান্দাহার প্রদেশে 9 জন নিহত হয়েছেন। বন্যার পাশাপাশি প্রচণ্ড শিলাবৃষ্টিতে ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ। বৃহস্পতিবার AFP এক প্রতিবেদনে জানায়, প্রদেশ 3টিতে শতাধিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে। এদিকে এ সপ্তাহেই বন্যা পরিস্থিতির উন্নতির সম্ভাবনা দেখছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। এছাড়া তালেবান সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সতর্কতা জারির কথাও জানিয়েছে দেশটির গণমাধ্যম। ফিলিস্তিনের গাজা উপত্যকা নিয়ে আপত্তিকর ভিডিও প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো ভিডিওতে আবারও প্রকাশ পেয়েছে গাজা দখলের নীল নকশা। এ ঘটনায় উঠেছে নিন্দার ঝড়। এদিকে অবশেষে মুক্তি পেল ইসরায়েলের কারাগারে থাকা 620 ফিলিস্তিনি বন্দী। সামদানি প্রত্যয় রিপোর্ট। প্রেসিডেন্ট হিসেবে শপথ নেয়ার কয়েকদিন পরই ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, যুদ্ধ শেষে গাজার নিয়ন্ত্রণ নেবেন তিনি। 22 লাখ ফিলিস্তিনিকে সরিয়ে গাজাকে পরিণত করবেন চাকচিক্যময় এক রিসোর্টে। বুধবার তার নিজ সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে এক নতুন ভিডিও প্রকাশ করে আবারও সেই অসৎ উদ্দেশ্য পুনর্ব্যক্ত করলেন তিনি। ভিডিওটিতে দেখা যায়, গাজার নিয়ন্ত্রণ নিয়ে জায়গাটিকে সাগর তীরবর্তী আমোদ প্রমোদের স্থানে পরিণত করা হয়েছে। সেখানে গণহত্যায় অভিযুক্ত ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে নিয়ে সুইমিং পুলের পাশে উপভোগ করছেন ট্রাম্প। অন্যদিকে ইলন মাস্ক উপভোগ করছেন সুস্বাদু খাবার। গাজায় বসানো হয়েছে ট্রাম্পের সোনার মূর্তি, সবাই করছে ট্রাম্পের জয়গান। গাজা থেকে জোরপূর্বক ফিলিস্তিনিদের বের করে দেয়ার এ ঘৃণ্য পরিকল্পনার নিন্দা জানিয়েছে হামাস, হিজবুল্লাহ, ইরান ও তুরস্ক। ট্রাম্পের ভিডিও অযৌক্তিক ও শিশুসুলভ বলে মন্তব্য করেছে হামাস। এদিকে যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ের শেষ ধাপের জিম্মি বিনিময়ের অংশ হিসেবে 4 জিম্মির মরদেহ রেড ক্রিসেন্টের কাছে হস্তান্তর করেছে হামাস। একই সঙ্গে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পেয়েছে 620 ফিলিস্তিনি। ঠান্ডা ও বৃষ্টির কারণে গাজায় তীব্র হচ্ছে মানবিক সংকট। হাইপোথার্মিয়ায় আক্রান্ত হয়ে চলতি সপ্তাহে প্রাণ হারিয়েছে অন্তত 6 শিশু। চুক্তি অনুযায়ী 60,000 ভ্রাম্যমাণ ঘর ও 2 লাখ তাঁবু সরবরাহের কথা থাকলেও তার সামান্য কিছু অংশ পাঠিয়েছে ইসরায়েল। তবুও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছে গাজাবাসী। সামদানি প্রত্যয়, RTV। দুপুরের সংবাদ এ পর্যন্ত। জেলা সংবাদ বিকেল 5:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।